90 লাখ ভোটাধিকার হারিয়েছে, সেটি গেল কয়েকদিন ধরেই আলোচনা। এবং বিজেপি থেকে যে নির্বাচিত তারা বিজয়ী হলেন, কিন্তু তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছিল এটি তাদের হেরে যাওয়ার পেছনে একটি অন্যতম বড় কারণ। যেই 90 লাখের এই যে ভোটাধিকার হারালেন, এটি কি বাংলাদেশে ভবিষ্যতে পুশিনের কোনো আশঙ্কা বা সংখ্যা বাড়াতে পারে কিনা, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। ভারতের নির্বাচনের তো গতিবিধি আগে থেকেই কিছুটা আঁচ করা গিয়েছিল। আপনার বিভিন্ন জরিপ, বিশেষ করে বুথ ফেরত জরিপে, যে মমতা ব্যানার্জির জন্য এই চতুর্থবার জয়ী হওয়া খুব কঠিন হবে, এটি ছিল সব মহলের বিশ্লেষণ। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি একই তার যে রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক প্রত্যয় এবং বিজেপির প্রতি আক্রমণ, সেটাই কিন্তু আগের কৌশলই ব্যবহার করেছেন। কিন্তু গত 15 বছরে যে তার রাজনৈতিক শক্তি, ভিত, সাংগঠনিক কাঠামো যে আগের জায়গায় নেই, অনেকটা ভেঙে পড়েছে, সেটা কিন্তু নির্বাচনে প্রমাণিত হলো। এর আগেও সংখ্যালঘুদের ভোট, পশ্চিমবঙ্গের একটা আলাদা সামাজিক সম্প্রীতি, সংহতি এবং বাঙালিত্ব, এটি মমতা তো ভালোভাবে ব্যবহার করেছেন প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও। কিন্তু এই 15 বছরে শাসন কাঠামোয় তার একটা বড় দুর্বলতা। অর্থাৎ তিনি প্রথম 5 বছর যেভাবে চালিয়েছিলেন, দ্বিতীয় 5 বছর এর চেয়ে খারাপ, তৃতীয় 5 বছর আরও খারাপ। সেটার কারণ হলো যে মানুষ তো চায় শেষমেশ অর্থনৈতিক উন্নতি, মানুষ চায় শেষমেশ বেকারত্বের অবসান, শেষমেশ শিল্প হবে, বিনিয়োগ হবে, মানুষ কাজ পাবে। এখানে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্য থেকে খুব এগিয়েছে তা বলা যাবে না, এটি একটি কারণ। দ্বিতীয় হচ্ছে বিজেপির আক্রমণ ছিল সর্বগ্রাসী। আপনি ভোটার তালিকার কথা বলেছেন, তাই ভোটার তালিকার এই 90 লাখ, এই 90 লাখের বেশি কিন্তু আবার সংখ্যা গুরু সম্প্রদায়ের, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের। এখন বেছে বেছে কি তাহলে তৃণমূলের ভোটারদের বাদ দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে, বা মুসলিম ভোটারদের বাদ দেওয়া হয়েছে? এটার মধ্যে মিশ্র আছে। তবে আমি মনে করি যে সুশাসনের ঘাটতি, জনগণের অর্থনৈতিক ভোগান্তি এবং দলীয় মাস্তানি, এই 3টি কাজ করেছে। আরেকটি হলো সর্বভারতে বিগত নির্বাচনে যতটা বিজেপি ধাক্কা খেয়েছিল, এরপর আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ধাক্কা তার সংখ্যাগরিষ্ঠতা হারায়নি, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেটা হারিয়েছে, যে কারণে এই যে সংরক্ষিত নারী আসনের বিলটি পাশ করতে পারেনি। এটার পিছনে অবশ্য বিজেপির অন্য উদ্দেশ্য ছিল, যে পুরো সারা ভারতের আসন বিন্যাস নতুন করা, আসন সংখ্যা বাড়ানো। এই নির্বাচনে যেটি হয়েছে যে পূর্ব ভারতে একটা ছিল, উত্তর ভারত সবসময় বিজেপির আধিপত্য ছিল, তার দখলে ছিল। দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে তার ওই রকম প্রভাব ছিল না। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, একসময় ত্রিপুরা, আসাম, এগুলো কংগ্রেস শাসিত ছিল, কংগ্রেস বা বামফ্রন্ট। কিন্তু সেখান থেকে কিন্তু বিজেপি নিজের জায়গা দখল করে নিয়েছে। আবার পশ্চিমবঙ্গে আমাদের এখানেও অনেকটা আছে। পশ্চিমবঙ্গে যারা একসময় কংগ্রেস করেছেন, তাদেরই একাংশ পরে বামফ্রন্টে যায়, আবার বামফ্রন্ট যারা করেছে তারা তৃণমূলে এসেছে। এবং এই গত নির্বাচনে বা এর আগের নির্বাচনে দেখা গেছে তৃণমূলের যারা ছিলেন নেতৃস্থানীয়, তাদের অনেকে বিজেপিতে গেছে। আজকে যে মমতাকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু মমতার ডান হাত ছিলেন, মন্ত্রী ছিলেন। এর আগে মুকুল রায় আরেকজন, তিনিও কিন্তু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আরেকটি হয়েছে যে মুসলমানদের উপর যে মমতার বা তৃণমূলের একক আধিপত্য ছিল, একক প্রভাব ছিল, সেটি এবার খর্ব হয়েছে দলীয়
দলীয় সাংগঠনিক দুর্বলতার কারণেই, কারণ মমতার সঙ্গে এই মতবিরোধের কারণে হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি অংশ, বিশেষ করে এটা মুর্শিদাবাদ মালদহ এলাকায়, তারা বেরিয়ে যায় এবং তারা আমজনতার উন্নয়ন পার্টি নামে একটা পার্টি করে। আমাদের এখানে আমজনতার দল আছে, আর তারই অনুসরণে কিনা তা জানি না, অথবা আমাদের এখানে আমজনতার দল তারকে অনুসরণ করেছে কিনা। এই ধরনের মমতার যে ভিত্তিটা ছিল সেখানে নড়বড় হয়েছে। আরেকটি হচ্ছে মমতা বিরোধী দলকে কোথাও জায়গা দেয়নি শুরু থেকে। আজকে যেমন মমতা পরাজিত হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ করেছে, 11 সালে কিন্তু মমতা জয়ী হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীরা বামফ্রন্টের উপর একইভাবে চড়াও হয়েছিল। সুতরাং এই যে গণতান্ত্রিক রাজনীতিতে যে অসুস্থ রাজনীতির যেটা পরিপন্থী যে কাজগুলো, সেটা কিন্তু মমতার দলও করেছে, তার আগে বামফ্রন্টও করেছে। সেটা নিয়ে আমি হয়তো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। বিজেপিও পিছিয়ে থাকবে না।